আজকের আলোচনায় আমরা প্রথমত কোণ নিয়ে কথা বলবো, যে কোণ কি, অর্থাৎ কোণ বা অ্যাঙ্গেল বলতে আমরা কি বুঝে থাকি। কোণ বা যাকে আমরা কি বলি, অ্যাঙ্গেল বলি, এটি বলতে আমরা মূলত কি বুঝে থাকি। আপনারা জানেন যে ধরেন এটা একটা সমতল, এটা একটা সমতল পৃষ্ঠ। এই সমতল পৃষ্ঠে যদি ধরেন দুটি রশ্মি যদি আমি এখানে নিক্ষেপ করি, ধরেন একটা রশ্মি এদিক থেকে নিক্ষেপ করলাম, আরেকটা রশ্মি এদিক থেকে আসলো। ধরেন এই যে দুটি রশ্মি যে বিন্দুতে মিলিত হবে, এটি হচ্ছে আমাদের মিলিত বিন্দু। এটি হচ্ছে আমাদের কি, মিলিত বিন্দু। মানে এই কথাটা সহজ কথা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে আমাদের সাধারণ বিন্দু। আসলে আমরা জানবো সাধারণ বিন্দু হিসেবে, জাস্ট মিলিত বিন্দু বলছি বলতে এটা বোঝার জন্য, রাইট? অর্থাৎ এই যে যখন দুটি রশ্মি যে বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে এই মিলিত বিন্দুতে আমরা একটা সাধারণ বিন্দু পাচ্ছি। সাধারণ বিন্দুটার মানে আপনারা জানেন যে এই যে এমন একটা বিন্দু যেটি মালিকানা এর এবং এর উভয়েরই। এখন আমি এই দুটি রশ্মির ক্ষেত্রে যদি নামকরণ করে, ধরেন আমি একে বললাম এ বি আর এটি হচ্ছে বিসি, তাহলে আমরা এখানে দুটো রশ্মি পাচ্ছি, রাইট? এ বি পাচ্ছি, বিসি পাচ্ছি। এই এ বি রশ্মি এবং বিসি রশ্মিটা বি বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে আমরা বলতে পারি এখানে সাধারণ বিন্দু হচ্ছে কি, বি। অর্থাৎ বি বিন্দুতে মিলিত হয়েছে, আর এই বিন্দুটাকে আমরা সাধারণ বিন্দু বলবো যে বিন্দুতে এ মিলিত হয়েছে। আর এই সাধারণ বিন্দুর আরো একটা নাম আছে, সেটি হচ্ছে শীর্ষবিন্দু। সেটি হচ্ছে কি, শীর্ষবিন্দু। তার মানে আমরা যে কনসেপ্টটা বুঝতে পারলাম, যে বিন্দুটা মিলিত হচ্ছে সেটি সাধারণ বিন্দু, আর এটি এই দুই বাহুর শীর্ষবিন্দু, রাইট? ওকে, দেখা যাক এবার আমাদের এই যে দুটো বাহু যে সাধারণ বিন্দুতে মিলিত হবে, এই মিলিত বিন্দুতে একটা কোণ উৎপন্ন করে। কি তৈরি হয়? কোণ তৈরি হয়। তার মানে এই জায়গায় আমি বলতে পারি একটা কোণ উৎপন্ন হয়েছে। কোণটা হচ্ছে মূলত এ বি সি কোণ। এখানে আসলে এটি হচ্ছে বি কোণ, যেটা আপনি যে কোণটিকে লিখবেন সেটা মাঝে থাকবে, রাইট? আর দুপাশেরটা দুপাশে থাকবে। তাহলে এটি হচ্ছে কি আমার কি কোণ, এ বি সি কোণ। মনে রাখবেন এখানে লেস দেন আর কোণ এর মাঝে কিন্তু পার্থক্য আছে, কারণ কোণের ক্ষেত্রে আমরা এটা সমান রাখি, লেস দেনের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল থাকে, রাইট? ঠিক আছে, এবার আসেন তাহলে আমরা একটা বিন্দু, মিলিত বিন্দুতে আমাদের একটি কোণ তৈরি হয়। তার মানে কোণের ডেফিনেশনটা হচ্ছে যে দুটি রশ্মি পরস্পর যে বিন্দুতে মিলিত হয়, এই মিলিত বিন্দুটাই হচ্ছে আমার কে, কোণ। তাহলে এই মিলিত বিন্দুতে এই যে এরিয়াটুকু পাবো, এটি হচ্ছে আমার মূলত কি, কোণ। এখন কোণের ব্যাপারে একটা ধারণা আমাদের রয়েছে, সেটা হচ্ছে কোণ মানেই বাঁকা থাকতে হবে। আমার বইতে কনসেপ্টটা নিয়ে আমি কথা বলেছি যে কোণ মানে কিন্তু বাঁকা না, এটি সোজাও হতে পারে। শর্ত হচ্ছে, কোণ তৈরির শর্ত হচ্ছে দুটি বিপরীত বাহু বা দুটি রশ্মি যাই বলি, এই দুটো বিপরীতভাবে কে যখন একটা বিন্দুতে এসে কি হবে, মিলিত হবে, ওই মিলিত বিন্দুতেই মূলত কোণ উৎপন্ন করবে। এখন এই বাহুটা এইভাবে বাঁকা হয়ে আসছে, এইভাবে গেছে, এই কারণে এই কোণের চেহারাটা এরকম। এখন আমাদের যদি বিষয়টা এমন হয় যে এই সমতল পৃষ্ঠে একটা এই সোজা বরাবর আমার এ বি যে বাহুটা এই সোজা বরাবর গেল, ওদিকে বিসি বাহুটা এই সোজা বরাবর আসলো, তাহলে দেখুন তো এই বিন্দুতে আমার একটি কোণ উৎপন্ন হয়েছে। কারণ এই যে দুটি রশ্মি যে বিন্দুতে মিলিত হবে, এই মিলিত বিন্দুতে আমরা একটা কি পাবো, সাধারণ বিন্দু পাবো। আর ত্রিভুজের জন্য এটি একটি শর্ত, সাধারণ বিন্দু।
তার মানে কি এই জায়গায় আমার একটি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই যে যখন একদম এইরকম এই কোণটা কিন্তু দেখুন এরকম বাঁকা না, একদম সোজা বরাবর। তো এই কোণটিকে বলা হয় সোজা কোণ বা এই সরল কোণ। কোণটিকে বলা হয় সোজা কোণ বা সরল কোণ, যেটার মান হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার? আমরা আবার এই সরল কোণকে চাইলে দুই ভাগ করে ফেলতে পারি, অথবা তার চেয়ে বেশিও ভাগ করতে পারি। এখন লক্ষ্য করে দেখুন যে যখন আমাদের এই জায়গায় তাহলে এই জায়গায় উৎপন্ন কোণটা হচ্ছে 180 ডিগ্রি। কথাটা ক্লিয়ার? এখন একে আমরা কি বলছি? সরল কোণ বলতেছি। এখন এই সরল কোণকে অর্থাৎ এরকম একটি কোণকে যদি আমরা লক্ষ্য করেন যে এ সি বাহুকে এটা যদি সমান এইভাবে যদি আমরা কি করি, এর উপর একটা লম্ব আঁকি, তাহলে এই 180 ডিগ্রি যে কোণটা, এই কোণটা দুই ভাগ হয়ে যাবে সমানভাবে। তবে 180 ডিগ্রি কোণকে সমানভাবে ভাগ করার শর্তটা হচ্ছে যে এটি এর বরাবর একটি 90 ডিগ্রিতে একটা লম্ব আঁকতে হবে, মানে ঠিক সোজা বরাবর লম্ব অঙ্কন করতে হবে। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এটাও 90 ডিগ্রি হয়ে যাবে, আর এই পাশেটাও 90 ডিগ্রি হয়ে যাবে। এই যে এখান থেকে আমি যদি এটিকে এই জায়গায় আমি বলেছিলাম কি বি, ধরেন এখানে দিলাম ডি, তাহলে এখানে বিডি হচ্ছে একটা লম্ব এসির উপর, আর ফলে এই দুটো এই লম্বটা বিডি লম্বটা এই 90 ডিগ্রিতে কি করেছে, দুটোকে ভাগ করে ফেলছে, অর্থাৎ 180 ডিগ্রিকে ভাগ করে ফেলছে। তাহলে এই 90 ডিগ্রি কোণের একটা নাম আছে, সেটি হচ্ছে সমকোণ। কি আমার সমকোণ। তাহলে এক সমকোণ সমান হচ্ছে আমার কি 90 ডিগ্রি। ক্লিয়ার? ওকে। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরল কোণ এবং সমকোণ। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা বলতে পারি, এক সরল কোণ হতে পারে দুই সমকোণ সমান। দুই সমকোণ সমান আমার কি হতে পারে? এক সরল কোণ হতে পারে, কারণ 90 এই দুটোর যোগফল তখন কত হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে। ক্লিয়ার? এবার আমাদের কথা হচ্ছে যে এই কোণের ক্ষেত্রে আমরা এখানে একটা পরিমাপ দিয়ে দেখলাম এটা সমকোণ, এটাও সমকোণ। এখন যদি আমাদের কোণগুলোর ক্ষেত্রে এমন হয় যে একটা কোণের মান 90 ডিগ্রি এর চেয়ে বড় হতে পারে, 90 ডিগ্রি এর চেয়ে আমার ছোট হতে পারে। প্রশ্ন হচ্ছে যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় তখন ওই কোণটিকে আমরা কি কোণ হিসেবে বলবো, আর যদি 90 ডিগ্রি চেয়ে বড় হয় তাহলে সেটিকে কি কোণ বলবো? কথাটা ক্লিয়ার? তবে আমরা একটা বিষয় একটু এখানে ক্লিয়ার করব যে এখানে রেঞ্জটা এটি হচ্ছে 0 ডিগ্রি থেকে রেঞ্জটা শুরু হয়। ক্লিয়ার? এই বরাবর এখানে যেহেতু 180 ডিগ্রি, তার মানে আমরা বলতে পারি এই রেঞ্জটা হচ্ছে 180 ডিগ্রির। তাহলে বিষয়টা হচ্ছে এরকম 0 ডিগ্রি আর এটি হচ্ছে কত? 180 ডিগ্রি, আর এটি হচ্ছে আমার কত? 90 ডিগ্রির রেখা, তাই না? এখন আমি বলছি যে এখান থেকে এর মাঝে যদি হয়, অর্থাৎ 0 ডিগ্রির চাইতে বড় আবার 90 ডিগ্রির চাইতে যদি ছোট হয় তখন ওই কোণটাকে কি বলবো, অথবা 90 ডিগ্রি চাইতে যদি বড় হয় তখন কি বলবো? তার আগে আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন যে এতক্ষণ যে আলোচনাটুকু করলাম এই আলোচনাটুকু আপনি বুঝতে পেরেছেন কিনা। দ্রুত একটু কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, ওকে। তাহলে আমার কথা হচ্ছে যদি আমরা এটা কি করি, যদি এই 90 ডিগ্রি চেতে যদি ছোট হয়, ছোট কত হতে পারে? ছোট 89 হতে পারে, 88 হতে পারে, যাই হোক না কেন আমি ধরে নিলাম এখানে 80 ডিগ্রি। তাহলে দেখুন এবার কোণের এরিয়া হচ্ছে এটুকু,
আর আমাদের 90 ডিগ্রি কোণের অ্যাঙ্গেলটা ছিল এইটুকু, দেখেন এইটুকু কিন্তু ছোট, ঠিক আছে। এবার আসেন, তাহলে এটি হচ্ছে আমার 0 ডিগ্রি থেকে এটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই কোণটা রেঞ্জটা কত হচ্ছে, আমি যদি 90 ডিগ্রিকে চিন্তা করি তাহলে আমি বলতে পারি যে 90 ডিগ্রি চাইতে আমি ধরে নিচ্ছি এই কোণটার একটা মান আনুমানিক ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কত 80 ডিগ্রি, যদিও এখানে আমি 80 লিখেছি। কথাটা ক্লিয়ার? ওকে, আপনি এখানে তাহলে 80 যদি দিয়ে লিখি তাহলে 90 এর সাথে ছোট, তাই কিনা? আবার 0 ডিগ্রি চাইতে বড়, এইরকম মান। অর্থাৎ আমি যদি এটা না লিখে থিটা দিয়ে বোঝাই তাহলে বিষয়টা হচ্ছে ঠিক এরকম, থিটা। অর্থাৎ এখানে লক্ষ্য করে দেখেন যে 90 ডিগ্রি চাইতে ছোট এবং 0 ডিগ্রি চাইতে বড়, এই কোণটাকে আমাদের বলা হয় কি, আমাদের সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণ হচ্ছে যেটা 90 ডিগ্রি না, আমি একটা ধরেছি 80 ডিগ্রি, 90 ডিগ্রি চাইতে ছোট আর শূন্যের চাইতে বড়, 90 ডিগ্রি চাইতে ছোট, এই কোণটাকে বলা হয় আমাদের কি, সূক্ষ্ম কোণ। একটা বিষয়। এবার আসুন, আমাদের যদি এর চাইতেও বড় হয়, এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, এর চাইতেও যদি বড় হয়, যেমন এইটুকু হলো, এর চাইতে বড় 180 এই দিকেও হতে পারে, আমি একটা মাঝামাঝি নিলাম, তাহলে দেখেন তো কোণের অ্যাঙ্গেলটা দেখেন এর চাইতেও বড়, এর চাইতে আরো বড়। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় 90 ডিগ্রির চাইতে বড়, আমি ধরে নিচ্ছি এটি কত, ধরেন 110 ডিগ্রি, 110 ডিগ্রি। তাহলে এটার রেঞ্জটা কত হচ্ছে, একেও যদি আমি থিটা হিসেবে চিন্তা করি তাহলে থিটা হিসেবে চিন্তা করলে আমি দেখতে পাচ্ছি 110, দেখেন 110-এর চাইতে ছোট। তবে এখানে ঠিক ওভাবে আমরা বিষয়টা দেখব না, একটু খেয়াল করে এটার রেঞ্জটা দেখব যে এটার রেঞ্জটা হচ্ছে এ পর্যন্ত 180 পর্যন্ত, রাইট? তাহলে আমরা দেখব 180-এর চাইতে ছোট এটা 110 হতে পারে, 179ও হতে পারে, অর্থাৎ এর চাইতে ছোট। আবার 90-এর চাইতে কি বড়, খেয়াল করে দেখেন 90-এর চাইতে বড়, আবার 180-এর চাইতে ছোট। তাহলে থিটার ডিগ্রি এই কোণটার মান কত হবে, 90-এর চাইতে বড়, ঠিক এরকমটা হবে। এরকম ক্ষেত্রে আমরা একে বলতে পারি স্থূলকোণ। একে বলতে পারি আমরা কি কোণ, আমরা একেও বলতে পারি স্থূলকোণ। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পেলাম যে এটা সূক্ষ্মকোণ, এটা কি স্থূলকোণ। তাহলে খেয়াল করে দেখেন যে এখানে ফ্যাক্টর তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা রেঞ্জটা বলতে পারি এখানে কয়েকভাবে একে ব্যাখ্যা করতে পারি। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে আমি বলতে পারি যে বিশেষ করে আমি সমকোণ হচ্ছে কত 90 ডিগ্রি, আমি যদি একসাথে যদি লিখি সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমার সমকোণ 90 ডিগ্রি, আর বাকিগুলো তুলনামূলক মান, যেমন সূক্ষ্মকোণ যদি বলি তাহলে এটা ডিরেক্টলি কোনো মান না, এটি হচ্ছে আমার কি 90-এর চাইতে কত ছোট, অর্থাৎ এটি হচ্ছে আমার 90-এর চাইতে কত হবে ছোট। তবে এখানে আমি রেঞ্জটা দেখিয়েছি, খেয়াল করে দেখেন 90-এর চাইতে ছোট, আবার 0-এর চাইতে 0 ডিগ্রি চাইতে বড় যদি থিটা ধরেন, তাহলে আবার কি 90-এর চাইতে ছোট। ক্লিয়ার? এটি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে স্থূলকোণের ব্যাপারটা কি, স্থূলকোণের বিষয়টা হচ্ছে আমাদের 90 ডিগ্রি চাইতে বড়, আবার কি 180-র চাইতে ছোট। তাহলে আমরা এই চারটে কোণ এখানে পেলাম, এটি আমাদের প্রয়োজন হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের কোণের একটা ধারণা। এখন প্রশ্ন হচ্ছে যদি কোণটা, এই কোণটাকে যদি আমি একটু আলাদাভাবে দেখাই তাহলে চেহারাটা কেমন হতে পারে। দেখেন সূক্ষ্মকোণের চেহারা যদি হয়, সূক্ষ্মকোণের চেহারাটা ঠিক এমন হতে পারে, ধরুন আমি যদি এটা সূক্ষ্মকোণ আঁকি, মানে একটা সমকোণ দিয়ে যদি চিন্তা করি, ধরেন এটা হচ্ছে আমার কি একটা
সমকোণ। ওকে, আর সূক্ষ্মকোণ ধরে নিচ্ছি আমাদের এর চাইতে ছোট, তাই না? তাহলে খেয়াল করে দেখেন, আমি যদি এইটুকু মুছে দেই, সূক্ষ্মকোণের চেহারা এমন হতে পারে, আরো চিকন হতে পারে, আরো চিকন হতে পারে, যেটি হচ্ছে এখানে এইভাবে দেখে এসেছি। এবার আমি যদি এখানে স্থূলকোণটা দেখাই, তাহলে কেমন চেহারা নিতে পারে? স্থূলকোণের চেহারাটা নিতে পারে আমাদের, খেয়াল করেন, প্রথমত হচ্ছে আমি যদি এখানে স্বাভাবিকভাবে আমি সমকোণ রেঞ্জটা নিই, তাহলে সূক্ষ্মকোণের চেহারাটা ধরেন আমি আরো বেশি নিতে পারি, এটা আপনার ইচ্ছা। জাস্ট সর্বোচ্চ বর্ডারটা হচ্ছে কত, আমি আরো এদিকে নিতে পারতাম। সর্বোচ্চ বর্ডার কত, 180। আমি সব যদি মুছে দেই, দেখুন চেহারাটা কেমন দেখা যেতে পারে। এটা হচ্ছে স্থূলকোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। ক্লিয়ার? তাহলে এখানে দুটো পেলাম। এখন প্রশ্নটা হচ্ছে, যদি আমার এই আইডিয়াতে বলা হয় প্রবৃদ্ধ কোণ কি, তো প্রবৃদ্ধ কোণের এরিয়াটা আরো একটু বড় হবে, আরো একটু কি হবে, বড় হবে। খেয়াল করে, যেমন আমি, সেটি হচ্ছে যদি 180-র চাইতে বড় হয়, কি হয়, 180-র চাইতে যদি আমার বড় হয়, অর্থাৎ 180-র চাইতে বড় কি হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। কথাটা ক্লিয়ার? এখানেও হতে পারে, যেমন 180-র চাইতে বড় আমার, আমি ওটা পরে দেখাচ্ছি, জাস্ট 180-র চাইতে বড় যদি আমি দেখাই, তাই কিনা, এটি এখানেও হতে পারে। অর্থাৎ আমাদের এটা তো হচ্ছে ওই মিলিত বিন্দু, এই দুটো বাহু অথবা এই দুটো বাহু অথবা এটা বাহু অথবা এটা বাহু অথবা এটা বাহু, এটা হচ্ছে এই বাহুর সাথে ওই যে বাহুগুলো মিলিত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেখুন আমাদের প্রবৃদ্ধ কোণটা, দেখুন আমাদের কোণটা আসতেছে, এটি হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। আমি যদি এটা আলাদাভাবে এঁকে দেখাই, তাহলে চেহারাটা কীরকম আসতে পারে, চেহারাটা এরকম আসতে পারে। ধরেন এটি, আমি কিন্তু এটা আরো এই দিকেও নিতে পারি, এদিকেও নিতে পারি। আমি বলতে পারি এই পুরোটাই হচ্ছে আমার কি, প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার? এই পুরোটাই হচ্ছে কি আমার প্রবৃদ্ধ কোণ। তার মানে প্রবৃদ্ধ কোণের যে কনসেপ্টটা, সেটি হচ্ছে আমার 180-র চাইতে বড়। আর আপনারা জানেন, যখন একটা বৃত্ত ঘুরে আসে, একটা বৃত্ত যখন ঘুরে আসে, তখন সেটা 360 ডিগ্রি হয়। তার মানে কি, এটা ঘুরে এসে যেটা 0 ডিগ্রি থেকে শুরু হলো, সেটা এসে শেষ হবে কত, 360। তার মানে হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন যে প্রবৃদ্ধ কোণের এরিয়াটা হচ্ছে এখান থেকে এর মাঝে। তার মানে আমরা যদি 5 নাম্বার বলি, প্রবৃদ্ধ কোণ 5 নম্বর যদি প্রবৃদ্ধ কোণ বলি, তাহলে কত হবে, 180-র চাইতে বড়, 360-এর চাইতে ছোট। 180-র চাইতে কি বড়, আবার 360 যেটা আছে তার চাইতে ছোট। তাহলে এই কোণটা তখন আমার কি হবে, প্রবৃদ্ধ কোণ হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের মূলত প্রবৃদ্ধ কোণ। এটা কি আমাদের সূক্ষ্মকোণ। ঠিক আছে? আর এটি হচ্ছে আমাদের কি, স্থূলকোণ। আর এটি হচ্ছে আমাদের কি, প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের বেসিক আইডিয়া কোণ সংক্রান্ত। আমরা আরো কিছু আলোচনা করব, তার পূর্বে আপনাদের একটু মতামত চাচ্ছি যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত কমেন্ট করুন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে? ওকে।
এখন আমরা এই জায়গায় কয়েকটা প্রশ্ন দেখব। যেমন আপনি যদি লক্ষ্য করেন যে 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে। দেখেন এই যে প্রশ্নটা, আমি এটি একটু এদিকেই রাখি। ওকে, ঠিক আছে। যে এখানে বলা হচ্ছে একটি সরলরেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হলে উৎপন্ন যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত। এখন দেখেন একটি সরলরেখার সাথে আরেকটি সরলরেখা উৎপন্ন হলে যে দুটি কি সন্নিহিত কোণ তাদের সমষ্টি বলেছে। এখন সন্নিহিত কোণের কথা আমি একাধিকবার পড়ার কারণ হচ্ছে এখানে সন্নিহিত কোণের কথা বলা হচ্ছে, এটা নিয়েও আমি কথা বলবো। দেখুন ধরেন এই কনসেপ্টটা যে একটা সরলরেখা সাথে এই যে একটা রেখাংশ মিলিত হলো, মিলিত হওয়ার পর দুটো সন্নিহিত কোণ উৎপন্ন করেছে, এই পাশে একটা কোণ, এই পাশে একটা কোণ। সন্নিহিত কোণ হচ্ছে যে এমন দুটি কোণ যে যে দুটি কোণের একটা সাধারণ বাহু থাকে। কি থাকে? একটা সাধারণ বাহু থাকে, সাধারণ বাহু থাকে। যেমন আমি যদি একে এ বি বলি, এটা যদি সি বলি, এটা ও বলি, তাহলে এই যে ওসি বাহুটা দেখুন এই কোণের ক্ষেত্রেও ট্যাগ লাগানো যায়, এই কোণের ক্ষেত্রেও এই বাহুটা রয়েছে। কারণ আপনি যখন এওসি কোণ লিখবেন তখন কিন্তু খেয়াল করে দেখেন আপনি ওসি বাহুটাকে ব্যবহার করেছেন। একইভাবে আপনি যখন বিওসি কোণ লিখবেন সেখানেও আপনি ওসি বাহুটাকে ব্যবহার করেছেন। তার মানে ওসি বাহুটা এই কোণের ক্ষেত্রেও এই কোণের ক্ষেত্রে, এরকম যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং তাদের দেখুন এবং তাদের শীর্ষবিন্দু যদি একই থাকে তাহলে ওই কোণ দুটিকে কি বলে? সন্নিহিত কোণ বলে। তাহলে একটা হচ্ছে সাধারণ বাহু থাকবে, ঠিক আছে, আরেকটা হচ্ছে যে তাদের একটি সাধারণ কি থাকবে? একটি শীর্ষবিন্দু থাকবে, একটা সাধারণ বাহু এবং এই কোণ দুটির শীর্ষবিন্দুটা, অর্থাৎ আমি যদি বলি যে সাধারণ শীর্ষবিন্দু থাকবে, তাহলে দেখা যাচ্ছে এরা পরস্পরেই কি? সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণের ধারণাটা গেল। এখন বলা হচ্ছে যে একটা সরলরেখার উপর অপর একটা রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, এটা আর ওটা, তাহলে তাদের সমষ্টি কত। দেখুন একটা সরলরেখার উপর যখন উৎপন্ন হয় এই টোটালটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এই কারণে এখানে এই দুটো কোণের সমষ্টি মিলিত 180 ডিগ্রি হচ্ছে, এই কারণে উত্তর হচ্ছে কত? 180 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, এরপরে দেখুন বলা হচ্ছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হয়। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, দুটি সরলরেখা পরস্পরকে যদি ছেদ করে তাহলে আমাদের এখানে 4টা কোণ উৎপন্ন হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। খেয়াল করেন আমি এটা গত ক্লাসে আরেকটা বিষয় বলেছিলাম যে একটা আরেকটা বিপ্রতীপ কোণ। যেমন আমি যদি 1 বলি, 2 বলি, 3 বলি, 4 বলি, তাহলে 1 এর মানে কোণ 1 এর বিপ্রতীপ কোণ হচ্ছে কোণ 3। খেয়াল করেন তাহলে কোণ 2 এর বিপ্রতীপ কোণ হচ্ছে কত? 4। আমরা এও শিখেছিলাম যে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। বিপ্রতীপ সমান, এটি আমরা গত ক্লাসেও পড়েছিলাম, রাইট? আর পাশাপাশি দুটি কোণ, বিপ্রতীপ কোণের পাশাপাশি দুটি কোণের যোগফল, পাশাপাশি দুটি কোণের যোগফল
কত 180°। এই বেসিকগুলো আপনার মাথায় রাখতে হবে, ক্লিয়ার? এই বেসিকগুলো আপনাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে এখানে প্রশ্নে যেটা বলছে যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে মূলত কয়টি কোণ উৎপন্ন হয়, তাহলে কয়টা? 4টা। তবে এই কোণটার ক্ষেত্রে আমরা এটা দাবি করতে পারি এটি হচ্ছে একটা কি, বিপ্রতীপ কোণ। হ্যাঁ, ওকে। এবার পরের প্রশ্নটাতে যাওয়া যাক। একটি সমকোণে কত থাকে? 90°। সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে আপনি জানেন দুটো সমকোণ পাওয়া সম্ভব। আমরা বলেছিলাম যে একটা সরলরেখার উপর যদি লম্ব আঁকেন তাহলে দুটি সমকোণ আমরা পাই, ক্লিয়ার? ওকে। তারপরে বলা হচ্ছে যে যে কোনো ডিগ্রির পরিমাণ 90°, তাকে কি বলে? 90°, তাকে সমকোণ বলে, ক্লিয়ার? তারপরে দেখেন 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে? আমরা বলেছিলাম এক সমকোণ যদি এটা হয় আমাদের এক সমকোণ, এই অপেক্ষা ছোট কোণকে কি বলা হয়? আমাদের সূক্ষ্মকোণ বলা হয়, ক্লিয়ার? ওকে, তাহলে এটাকে কি বলা হচ্ছে? সমকোণ। এরপর প্রশ্ন বলা হচ্ছে একটি কোণের মান 80° হলে একে কি কোণ বলে? আমরা জানি 90 এর চাইতে এটা হচ্ছে আমাদের কি 90, তাহলে 90 এর চাইতে ছোট মানে কি 80, তার মানে সেটা হচ্ছে আমাদের কি সূক্ষ্মকোণ। এই টাইপের প্রশ্ন আসবে। তবে 8 নম্বর প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে 90° চাইতে বড় 180° চাইতে ছোট কোণ। দেখেন বলা হচ্ছে এখানে যে 90° চাইতে বড় একটা কোণ, আবার 180° চাইতে একটা ছোট কোণ। আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন যে এটা উত্তর কি হবে। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে এটার উত্তর কি হবে, ঠিক আছে? ওকে, স্থূলকোণ, তাই না? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের এটি হচ্ছে আমাদের কি স্থূলকোণ। তাহলে একটু আপনারা কমেন্টে জানান আমি যদি এভাবে ভেঙে ভেঙে পড়াই আপনাদের কারো আপত্তি আছে কিনা, প্লিজ একটু কমেন্টে জানান যে এইভাবে ভেঙে ভেঙে পড়ালে আপনাদের কোনো আপত্তি আছে কিনা। কারণ এখানে অনেক বেসিক তথ্য আছে যেগুলি হয়তো কেউ মনে করতে পারেন যে আমার না হলেও চলবে, কিন্তু আমি মনে করি যে ডিটেলস আলোচনা করলে অনেক কিছু শেখার সুযোগ থাকে, ঠিক আছে? ওকে, এবার তাহলে 9 এখানে 150° কোণ বলছে, নিশ্চয়ই স্থূলকোণ। স্থূলকোণ এখানে কোণটি 90, 60, 50, 100, তাহলে 100। ওকে, ঠিক আছে। ওকে, এবার তাহলে আমরা একটা কোণ বলবো, আপনারা একটু কমেন্টে জানান যে 253° কোণটা কি কোণ হবে। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন 253° কোণ, এই কোণটা মূলত আমার কি কোণ? খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন 253° কোণ, এই কোণটার নাম কি হবে? আমি তো এগুলি নিয়ে আলোচনা করেছি, এবার আপনারা একটু কমেন্টে উত্তর দিয়ে দিন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আপনারা দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে আমাদের এটার উত্তর কি হবে। ওকে, প্রবৃদ্ধ কোণ, থ্যাংক ইউ, ঠিক আছে। তাহলে আমরা এবার তার পরের ধাপে যাব।
যেখানে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শিখব এবং জানব। দেখেন সেটি হচ্ছে যে আমাদের এই জায়গায় আমরা দেখব আরও কয়েকটা কোণ, যেমন আমাদের রয়েছে সন্নিহিত কোণ। আমি একটু লিখে রাখি, সন্নিহিত কোণ এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমাদের একইভাবে আমরা পূরক কোণ, তারপর হচ্ছে আমাদের কি সম্পূরক কোণ, একইভাবে আমাদের একান্তর কোণ, এটি নিয়ে আমি গত ক্লাসে কথা বলেছি, এবং আমাদের অনুরূপ কোণ। ঠিক আছে, এই কোণগুলো সম্পর্কে এখন আমরা জানব। প্রশ্ন হচ্ছে সন্নিহিত কোণ নিয়ে মাত্র আমরা কথা বলেছি, যে সন্নিহিত কোণের ব্যাপারটা আমাদের ওকে। এবার আসুন পূরক কোণ। তাহলে পূরক কোণ আইডিয়াটা কি? পূরক কোণ আইডিয়াটা হচ্ছে, ধরেন আমরা দুটো কোণ দেখিয়েছিলাম, যেমন সরল কোণের উপর মাঝে আমরা মানে যে কোণগুলো দেখিয়েছিলাম, ধরেন এ বি এখানে 0, আমরা বলেছিলাম যে এই দুটো, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, আবার এটাও বলেছিলাম যে আমরা এই টোটালটাকে যদি চিন্তা করি, তাহলে টোটালটা হচ্ছে আমার 180 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, তাহলে টোটালটা হচ্ছে আমার 180 ডিগ্রি। এখন যদি এটা তো 91 ডিগ্রি, কিন্তু দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এমন যদি হয়ে যায়, ধরেন দুটি কোণের সমষ্টি আপনার 90 ডিগ্রি হলো। ধরেন এখানে আমি দুটো কোণ যদি আঁকি, ঠিক আছে, এই দুটি কোণের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, এই একটা কোণ জন্ম নিল, এই একটা কোণ জন্ম নিল। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 70 ডিগ্রি, এটা হচ্ছে আমার 20 ডিগ্রি। ক্লিয়ার? অর্থাৎ বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, যে আমি যদি আলাদাভাবে আঁকি, তাহলে বিষয়টা হচ্ছে ঠিক এরকম, যে এই দুটি কোণের সমষ্টি। খেয়াল করেন, তাহলে এটি হচ্ছে আমার কি 70 ডিগ্রি, এটি হচ্ছে আমার 20 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে দুটি কোণের সমষ্টি, দুটি কোণের সমষ্টি যদি আমার 90 ডিগ্রি হয়, দুটি কোণের সমষ্টি যদি আমার কি হয় 90 ডিগ্রি হয়, তাহলে মনে রাখবেন যে একটি কোণ আরেকটি কোণের পূরক কোণ। ধরেন আপনাকে যদি বলা হয় 20 ডিগ্রি কোণের এর পূরক কোণ কত, তাহলে হচ্ছে সেটা হচ্ছে এর পূরক কোণ 70 ডিগ্রি। আপনাকে যদি বলা হয় 70 ডিগ্রি এর পূরক কোণ কত, তাহলে হচ্ছে আমার কি 20 ডিগ্রি। তার মানে কি একটি আরেকটির পূরক কোণ, কখন? যখন দুটির যোগফল আমার কি হবে 90 ডিগ্রি হবে। তবে পরীক্ষার প্রশ্নপত্রে যদি বলা হয় যে দুটি, ধরেন 20 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তখন আপনি কিভাবে বের করবেন? আপনি জানেন যে পূরক কোণ দুটি সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রির পূরক কোণ মানে কি, এখানে তো দুটির যোগফল হচ্ছে 90, তাহলে আপনি এখানে 20 বাদ দেন, তাহলে কত হচ্ছে 70। তার মানে এটি হচ্ছে আপনার কি উত্তর, এটি হচ্ছে আপনার উত্তর। ক্লিয়ার? ওকে, এবার একইভাবে আমরা, এটি হচ্ছে তাহলে পূরক কোণ। তাহলে সম্পূরক কোণটা কি? যখন এই ধরুন আমাদের এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, যখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে, তখন সেটা হবে সম্পূরক কোণ। যেমন আপনি যদি লক্ষ্য করে দেখেন, আমি এখানে ধরেন একটা কোণ আঁকলাম, দেখেন এখন এই দুটির যোগফল আমার এরকম ভাবেও 180 হতে পারে, আবার দেখা যাচ্ছে যে এই জায়গায় আমাদের এরকম ভাবেও কি হতে পারে 180 হতে পারে। ক্লিয়ার?
আবার দেখা যাচ্ছে যে আমাদের এই কোণের ক্ষেত্রে আমার এরকমভাবেও দুটো কোণের যোগফল 80 হতে পারে, 180 হতে পারে। সেটি ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে দেখেন যে এই দুটো যোগফল হচ্ছে আমার কত, 180 ডিগ্রি। আমি এই দুটোর যোগফল হচ্ছে আমার কত, 180 ডিগ্রি। ধরে নিচ্ছি এটা হচ্ছে 50, এটা হচ্ছে 130 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দুটোর যোগফল আমার কত, 180 ডিগ্রি। তার মানে 130 এর সম্পূরক কোণ, 130 এর সম্পূরক কোণ হচ্ছে 50 ডিগ্রি। আবার 50 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে আমার কত হবে, 50 ডিগ্রি সম্পূরক কোণ হচ্ছে 130 ডিগ্রি। তার মানে কি একটির আরেকটির কি সম্পূরক কোণ। তার মানে যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে তখন একটির আরেকটি কি হবে, সম্পূরক কোণ হবে। এখন সম্পূরক কোণের ব্যাপারে যদি খেয়াল করে দেখেন, সম্পূরক কোণ হতে গেলে দেখুন বহিস্থ বাহুটি দুটি কোণের, আমি যদি আপনাকে এই দুটি কোণকে একটু অন্যভাবে দেখাই, ঠিক আছে। আমরা একান্তর কোণ গত ক্লাসে আলোচনা করেছি, অনুরূপ কোণও আলোচনা করেছি। সো আমরা কনসেপ্টটা একটু মুছে ফেলি। ধরেন এই কোণটাকে আমি একটু ভিন্নভাবে যদি উপস্থাপন করি, ধরেন এখানে এই জায়গায় একটা কোণ আমার যেটি এখানে আছে সেটা হচ্ছে ঠিক এরকম, এই কোণটা ক্লিয়ার, এই কোণটা আমি এখানে আঁকলাম, এটা হচ্ছে আমার 130 ডিগ্রি। এখন এই কোণটা আমি এভাবে যদি এঁকে দেখাই, ধরেন তাই না, আমি এভাবে এঁকে দেখালাম, এভাবে এঁকে দেখালাম এবং এটার মান হচ্ছে জাস্ট 50 ডিগ্রি। এখন আপনাকে দেখালাম যে এটা হচ্ছে আমার একটা কোণ এ ও, অর্থাৎ আমি যদি বলি বি সি কোণ, আমি বললাম এ বি সি কোণ, এ বি সি কোণ 130 ডিগ্রি। আবার এটা আমি দিলাম ই এফ জি, আবার ই এফ জি কোণ সমান হচ্ছে 50 ডিগ্রি। এখন তাহলে আমি যদি বলি যে 130 ডিগ্রি এবং 150 ডিগ্রি দুটি কোণ যদি সন্নিহিত কোণ হয়, অর্থাৎ 130 ডিগ্রি এবং 150 ডিগ্রি দুটি কোণ যদি সন্নিহিত কোণ হয়, সন্নিহিত কোণ তো মনে আছে যে দুটো সাধারণ বাহু একটা থাকবে, তাহলে আমি আবারও বলছি যে 130 ডিগ্রি এবং 50 ডিগ্রি দুটি কোণ যদি পরস্পর সন্নিহিত কোণ হয় তাহলে তাদের বহিস্থ বাহুদ্বয় কি অবস্থায় থাকবে। তাহলে দেখুন তো বহিস্থ বাহুটি তাদের বহিস্থ বাহুদ্বয় কি অবস্থায় থাকবে। তাহলে এটি এই চিত্র আর এই চিত্র এক, এটা এভাবে ছিল আর এটিকে উল্টিয়ে আমি এভাবে লিখেছি। তাহলে এই দুটোর যোগফল যদি আমার 180 ডিগ্রি হয়, তাই কিনা, 180 ডিগ্রি হওয়া মানেই আপনার সরল কোণ হবে, আর সরল কোণ মানেই কি সেটি সোজা বরাবর হবে। তাহলে দুটি কোণের সমষ্টি যদি আমার দুটি কোণ যদি এত এত হয়, তাহলে এরা যদি সন্নিহিত কোণ হয়, তার মানে এরকম যদি সন্নিহিত কোণ হয়, তাহলে অবশ্যই তাদের বহিস্থ বাহু দুটো একই সরলরেখা বরাবর অবস্থান করবে, একই সরল রেখা বরাবর অবস্থান করবে। ক্লিয়ার? তাহলে কি করবে, একই সরলরেখা বরাবর অবস্থান করবে। খেয়াল করছেন? তার মানে এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা আপনার বেসিক আইডিয়া, আপনাকে জানতে হবে এবং পরীক্ষার হলে এর উপর ভিত্তি করেও প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? তাহলে এতটুকু আইডিয়া আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে
ওকে গ্রিন কালার বোঝা যায় না, ওকে নেক্সট টাইম থেকে এটা লিখবো না, ঠিক আছে। এবার একটু বলুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে লক্ষ্য করেন যে এবার আমরা কিছু প্রিভিয়াস কোশ্চেন দেখব। প্রথমত দেখেন এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকলে, দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকলে এবং কোণ দুটি যদি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, এবং কোণ দুটি যদি কি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, তার মানে দুটি কোণের যদি একই শীর্ষবিন্দু থাকে, তার মানে ব্যাপারটা এরকম, একই শীর্ষবিন্দু এবং কোণ দুটি যদি একটা সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, সাধারণ বাহুর বিপরীত দিকে যদি অবস্থান করে, একটা এ পাশে আর একটা এ পাশে, এটা হচ্ছে কি বিপরীত দিক, তাই না? তাহলে দেখেন দুটি কোণের যদি একই শীর্ষবিন্দু থাকে, এটি হচ্ছে আমার কি শীর্ষবিন্দু, তাহলে একই যদি শীর্ষবিন্দু থাকে এবং কোণ দুটি একটি সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থান করে, তাহলে এটি কি হবে? সমান সমান সন্নিহিত কোণ। ক্লিয়ার? সমান সমান কি হবে? সমান সমান এখানে কি হবে? আমার সন্নিহিত কোণ হবে। এবার তারপরে যান 16 নম্বর প্রশ্ন, দুটি কোণের একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করলে সেম কথা। তাহলে 17 নম্বর অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে এ বি ও সিডি সরলরেখায় ও বিন্দুতে ছেদ করে, এ বি ও সিডি সরলরেখা এ বি ও সি ডি সরলরেখা ও বিন্দুতে সেট করে, রাইট? ওহো, তারা নিজেরা এটা দিয়েছে, তার মানে তাদের মতো করে হিসাব না করলে পরে মান নিয়ে সমস্যা হবে। তারা এটাকে বলেছে কি এ বি, আর এটাকে বলছে কি সি ডি। এখন এখানে বলা হচ্ছে যে ক নম্বর অপশন, যেটা ভালো করে খেয়াল করেন যে এ ও ডি সমান, এ ও ডি কোণ সমান, খেয়াল করেন বি ও সি কোণ, বি ও সি কোণ, ক্লিয়ার? তাহলে খ নম্বর অপশনে বলা হচ্ছে এ ও ডি কোণ সমান কি বি ও ডি কোণ, এ ও বি ও ডি কোণ, ক্লিয়ার? এরপর আমাদের গ নম্বর অপশনে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে বি ও সি কোণ সমান এ ও সি কোণ। ওকে, আমার সবকটা লেখা লাগবে না, শুধু আমি কনসেপ্টে নিয়ে একটু কথা বলবো। সেটি হচ্ছে যে আমাদের এর মাঝে কোনটা সঠিক, এইটার অনুসারে আপনি যদি এ ও ডি দেখেন, এ ও ডি দেখেন, তাহলে হচ্ছে এ ও ডি এটা, তাহলে এটা সমান তারা বলতেছে বি ও সি কোণ, অর্থাৎ এই কোণটা, তাহলে এটা কি বিপ্রতীপ কোণ, এটা কি বিপ্রতীপ, তাহলে বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর কি সমান, তাহলে এই কোণ আর এই কোণ আমরা সমান চিহ্ন দিয়ে লিখতেই পারি, তার মানে উত্তর এটা। এবার আমরা বলবো যে এখানে খ নম্বরটা কেন বলা হচ্ছে এ ও ডি কোণ, দেখেন এ ও ডি কোণ এই কোণটা সমান বি ও ডি কোণ এই কোণটা। এখন
এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন, এই দুটো কোণ পরস্পর সমান নাও হতে পারে, কিন্তু এই বিপ্রতি কোণ পরস্পর সমান হবে, এটা শতভাগ। তাহলে এই দুটো এটা সমান এটা, এটি ভুল। তবে হ্যাঁ, এটি সঠিক হতো যদি তারা বলতো এটা সমান সমান 180 ডিগ্রি, তাহলে এটা সঠিক হতো। কিন্তু যেহেতু বলছে এটা সমান এটা, তার মানে কি এটি ভুল। তাহলে একইভাবে বি ও সি কোণ, এই কোণটা সমান দাবি করা হচ্ছে এ ও সি কোণ, তার মানে এটিও ভুল। তবে এটিও সঠিক হতো যদি এটা সমান সমান তারা বলতো 180 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, এবার তাহলে আমরা সরাসরি এখানে এই অঙ্কগুলো আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, 20 নম্বর, একটি 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? এটা তো আপনি পারবেন, নরমালি পাবেন। তারপর এ কোণ সমান 50 হলে এর পূরক কোণ কত? এগুলি পারবেন, সবই পারবেন, এখানে কঠিন নেই। ঠিক আছে, এখন আমরা কিছু কিছু অঙ্ক এখানে দেখব, কারণ হচ্ছে একদম এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ এগুলি পরীক্ষায় আসবে, অথবা এগুলি আপনার বেসিককে মজবুত করবে। দুই দৃষ্টিকোণ থেকে আপনার কি এগুলি অঙ্ক করা উচিত। যেমন যদি বলা হয় একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 বেশি, তাহলে কোণটার মান কত? যেটি 24 নম্বর অঙ্ক, যে 24 নম্বর অঙ্ক, একটি কোণ তার অপর কোণ অপেক্ষা কত? একটি কোণ তার অপর কোণ অপেক্ষা, তার পূরক কোণ অপেক্ষা, সরি, তার পূরক কোণ অপেক্ষা, তার পূরক কোণ অপেক্ষা কত? 24 বেশি হলে। বেশি হলে তাহলে এখানে বলা হচ্ছে যে কোণটির মান কত? তাহলে এই কোণটির মান কত? ঠিক আছে, এখন এই জায়গায় একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা বলছে, আমরা জানি পূরক কোণ সমান কত? পূরক কোণ এর মান হচ্ছে আমার 90 ডিগ্রি, রাইট? তাহলে একটি কোণ যদি ধরেন এক্স হয়, আমরা যদি একে ধরে নেই যে এই কোণটার মান হচ্ছে এক্স, কি কোণটার মান হচ্ছে কি এক্স, মনে করি কোণটি সমান হচ্ছে কত? আমার এক্স। তাহলে একটা যদি এক্স হয় তাহলে টোটাল যোগফল 90 ডিগ্রি, তাহলে অপর কোণ কত হবে, মানে তার পূরক কোণ কত হবে সেটাই আমরা বের করব। তাহলে তার পূরক কোণ যেটি হচ্ছে 90 মাইনাস এক্স, 90 ডিগ্রি মাইনাস এক্স। এখন বলা হচ্ছে এটা এটার চাইতে, দেখেন মানে একটা আরেকটা চাইতে, যদি আমি এটা থেকে 24 বিয়োগ করি তাহলে এটা সমান হবে, কারণ এটার চাইতে এখানে 24 বেশি আছে। একটি কোণ তার পূরক কোণ, এটা হচ্ছে তার পূরক কোণ, এটার অপেক্ষা 24 বেশি, তার মানে আমরা যদি এটাকে তুলনা করি 90 ডিগ্রি মাইনাস এক্স সমান এটা তুলনা করা যাবে না। কেন যাবে না? কারণ এখানে আমার কি আছে? 24 বেশি আছে আর এখানে 24 কম আছে, এই কথাটাই বলা হচ্ছে। যে কোণটা আমরা ধরেছি এই কোণটা তার পূরক কোণ, তার মানে এটা অপেক্ষা কত বেশি? 24। তাহলে সমান চিহ্ন ব্যবহার করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে 24 মাইনাস করে ব্যালেন্স করতে হবে, অথবা এই পাশে 24 যোগ করে আমাদের ব্যালেন্স করতে হবে। ক্লিয়ার? যদি আপনি এই পাশে ধরেন 24 যোগ করে ব্যালেন্স করেন তাহলেও সহজ হয়। ক্লিয়ার? সেক্ষেত্রে খেয়াল করে দেখেন আমাদের এই এক্স এর পাশে আসলে তাহলে এখানে এটি কত হচ্ছে আমার 11 114, তাহলে 114 এখানে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে 10 থাকে কত? 1 14। তাহলে একটু খেয়াল করেন এখানে এই কোণটির মান হচ্ছে আমার কত? আমার হচ্ছে 57 ডিগ্রি। এই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্লিয়ার? এবার আমরা
এই টাইপের অঙ্কগুলো আপনাদের জন্য রেখে দিলাম, আমার মনে হয় যে আপনারা পারবেন। সম্পূরক কোণের ক্ষেত্রেও একটা মান দেওয়া আছে, এ কোণ বি কোণ পরস্পর সম্পূরক কোণ, এ কোণ 115 দেওয়া আছে, তার মানে কি 180 থেকে 115 বাদ দিলেই আমরা অপর কোণটা পেয়ে যাব। অনুরূপ কোণ রিলেটেড এই প্রশ্নগুলো পারবো। এবার মোটামুটিভাবে এখানে সবকটা আইডিয়া নিয়ে আলোচনা হয়ে গেছে। আলোচনা হয়ে গেছে, আপনারা একটু হোমওয়ার্ক হিসেবে এই অঙ্কগুলো দেখবেন, ইনশাল্লাহ পারবেন। এখন আমি মূলত চাচ্ছিলাম যে ত্রিভুজ নিয়ে বেসিক আলোচনা শুরু করার জন্য, ঠিক আছে? এবার আপনারা বলুন যে কোন রিলেটেড যে আলোচনা ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। ক্লিয়ার? সেটি যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, এখানে অঙ্কটা হচ্ছে একটা কোণ তার পুরো কোণ অপেক্ষা কত 24 বেশি। তাহলে আমি ধরে নিলাম কোণটা এক্স, তাহলে দুটো কোণের পুরো কোণ আর ওই কোণটার সমষ্টি হচ্ছে আমার কত 90। ক্লিয়ার? পুরো কোণ সমষ্টি কত 90। তাহলে একটা যদি এক্স হয় তাহলে অপরটা কত হবে 90 মাইনাস এক্স। তাহলে অপরটা যদি 90 মাইনাস এক্স হয়, খেয়াল করে দেখেন, তাহলে ফ্যাক্টটা কি দাঁড়াচ্ছে যে এটার সাথে এটাতে কি আছে 24 বেশি আছে, তারা দাবি করতেছে। তার মানে আপনাকে কি করতে হবে, এবার সমান করতে গেলে আপনাকে 24 যেখানে কম আছে সেখানে 24 যোগ করবেন, অথবা যেখানে বেশি আছে সেখান থেকে 24 বাদ দিয়ে দেবেন। ক্লিয়ার? এটি হচ্ছে আমার সহজ হিসাব। ঠিক আছে, এবার আমরা একটু সামনের আলোচনায় যেতে চাচ্ছি যে ত্রিভুজ কি। ত্রিভুজে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব। ত্রিভুজ, শীর্ষবিন্দু, পরিসীমা, ত্রিভুজ ক্ষেত্র। ত্রিভুজ, শীর্ষবিন্দু, পরিসীমা, ঠিক আছে, তারপর হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র। এই তিনটা আইডিয়া আগে আমরা শেষ করব। ক্লিয়ার? ওকে, তাহলে প্রথমত হচ্ছে ত্রিভুজটা কি। ধরেন আমি তিনটা রেখাংশ যদি একসাথে যোগ করি, ধরেন এটা একটা রেখাংশ, এটা একটা রেখাংশ, এই তিনটাকে যদি আমি নর্মালি যোগ করি তাহলে আমার কি হচ্ছে, একটা ত্রিভুজ হচ্ছে। ক্লিয়ার? এটা কি হচ্ছে, একটা ত্রিভুজ হচ্ছে। এখন একইভাবে একটু খেয়াল করে দেখেন, এখানে তিনটা কোণ জন্ম নিয়েছে, এই তিনটা কোণের যোগফল হচ্ছে আমার 180 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারি যে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের সীমারেখাকে ত্রিভুজ বলা হয়। আর এরা হচ্ছে এ এ এ, ধরেন এ, এটার নাম এ, এটা বি, এটা সি, তাহলে এ বি সি এই তিনটা হচ্ছে ত্রিভুজের বাহু। তাহলে আমার এই জায়গায় বাহু কয়টা, একটা, দুইটা, তিনটা, তার মানে বাহু হচ্ছে আমার টোটাল তিনটা। তাহলে দেখুন তো কোণ কয়টা, কোনো তিনটা। তাহলে আমরা এখানে যা যা পেলাম সেটি হচ্ছে যে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, এটা হচ্ছে আমার ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে বাহু দেখেন, আমার বাহু যদি বলি, বাহু হচ্ছে আমার তিনটা, রাইট? তাহলে আমার কোণ কয়টা, কোণ হচ্ছে আমার তিনটা। তাহলে একইভাবে খেয়াল করে দেখুন যে এই জায়গায় আমার যদি বাহু তিনটা হয়, কোণ তিনটা হয়, এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি। আমি যদি একে এ বি সি আকারে লিখি তাহলে এ কোণ
বি কোণ আর সি কোণ সমান সমান হচ্ছে আমার কত 180 ডিগ্রি। ক্লিয়ার? এখন খেয়াল করে দেখেন যে আমাদের ত্রিভুজের এটা মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা আমার থাকতে হবে। ক্লিয়ার? তো এ নিয়ে আমি আরো কিছু রিকোয়ারমেন্ট দেব, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, সেটা আপনারা পরে দেখতে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে শীর্ষ বিন্দু বলতে আপনি কি বোঝেন? এখানে শীর্ষ বিন্দুটা কি? শীর্ষ বিন্দুটা হচ্ছে, দেখেন তো এখানে এই দুটো বাহু এই বিন্দুতে মিলিত হয়েছে, যেটাকে আমি বলি কোথায়, সি বিন্দু। এরা এ বিন্দুতে মিলিত হয়েছে, এরা বি বিন্দুতে মিলিত হয়েছে। দুটো বাহু যে বিন্দুতে মিলিত হয়েছে, এখানে আমি একটু বলেছিলাম, এর আগেও বলেছিলাম কোণের ক্ষেত্রে, এটি হচ্ছে আমাদের কি সাধারণ বিন্দু। এটি হচ্ছে আমাদের কি সাধারণ বিন্দু। এই যে দুটি বাহুর সাধারণ বিন্দুকে আমাদের শীর্ষবিন্দু বলা হয়। তাহলে আমার একটু কমেন্টে জানিয়ে দিবেন যে ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টি? ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টি? দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টি? খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ঠিক আছে, দেখুন ত্রিভুজের শীর্ষবিন্দু কিন্তু আমার এখানে তিনটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, টোটাল তাহলে কয়টা হচ্ছে? তিনটা। কথাটা ক্লিয়ার? এখন বিষয়টা হচ্ছে খেয়াল করেন, এই যে কনসেপ্টটা, এটা ত্রিভুজের ব্যাপারে মিনিমাম আপনি ধারণাটা রাখবেন। এরপর আসে, ঠিক আছে, এবার শীর্ষবিন্দু গেল, ত্রিভুজ গেল, এবার পরিসীমা। পরিসীমাটা হচ্ছে এই যে তিনটা বাহু আছে না, এই তিনটা বাহুর যে এটা, এই বাহুর এইটুকু দূরত্ব দৈর্ঘ্য, এটার এইটুকু দূরত্ব দৈর্ঘ্য, এটার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব দৈর্ঘ্য, এই তিনটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি পরিসীমা। কথাটা ক্লিয়ার? আপনি যদি এদের নামকরণ করেন, ধরেন এই ক্ষেত্রে যদি এটা এক্স ধরেন, ওয়াই ধরেন, এটা জেড ধরেন, তাহলে তিনটা বাহু, তাহলে তিনটা বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা। পরিসীমাটা তাহলে কি দাঁড়াচ্ছে? পরিসীমা হচ্ছে মূলত তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে এখানে এক্স, ওয়াই এবং জেড এই দুটো সমান আমরা পাচ্ছি কত? পরিসীমা। আমাদের এই বেসিক আইডিয়াগুলো আমাদের পরিমিতিতে খুবই খুবই দরকার হবে। এই কারণে আপনাকে এই তথ্যগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। এখন সহজ কথাই বললে যে ত্রিভুজের পরিসীমাটা যদি আমি সহজ কথাই বলি, তাহলে হচ্ছে এই যে যে বাহু বরাবর যে দূরত্ব, কি বরাবর, যে এই যে বাহু বরাবর যে আমাদের দূরত্ব, এই বাহু বরাবর টোটাল দূরত্বটা যদি আপনি এখান থেকে যাত্রা শুরু করলেন, ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করে যদি এই জায়গায় যদি এটা একটা তীর ধরেন, এই জায়গায় ফিরে আসলে যে দূরত্বটা অতিক্রম করবেন সেটি হচ্ছে আমাদের কি পরিসীমা। চতুর্ভুজের পরিসীমা একই, সেখানে চারটা টোটাল পাশে ঘুরে যে দূরত্ব অতিক্রম করবেন একই। ক্লিয়ার? পরিসীমাটা হচ্ছে তার এই যে রেখা বরাবর যে টোটাল দৈর্ঘ্যের দূরত্বটা, সেটি হচ্ছে মূলত আমাদের কি পরিসীমা। কথাটা ক্লিয়ার? তাহলে এখন আরেকটা কনসেপ্ট আমাদের থেকে যায়, সেটি হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র। ত্রিভুজ ক্ষেত্রটা কি? ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে এই যে আমরা তিনটে বাহু দ্বারা যে সীমাবদ্ধ একটা জায়গা দখল করে নিয়েছি, যেমন এই জায়গায় এইটুকু আমরা দখল করে নিয়েছি তিনটা বাহু দ্বারা, তিনটে বাহুর অভ্যন্তরে, এইটাকে বলা হয় ত্রিভুজ ক্ষেত্র। এটি হচ্ছে আমাদের কি ত্রিভুজ ক্ষেত্র। বেশ, তাহলে মোটামুটিভাবে আমাদের ত্রিভুজের বেসিক কনসেপ্টটা চলে গেল। এখন এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলি খুবই সহজ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই মানে দুই সমকোণের সমান, কথা সত্য।
3 কোণ যদি 180 হয় তাহলে 2 সমকোণও তো 180। তার মানে কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, কথাটা সত্য। এবং এটা কিসের ক্ষেত্রে সত্য? সকল ত্রিভুজের ক্ষেত্রে। আমরা সামনে ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদ শিখব, যে সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, আবার স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সব আমরা আলোচনা করব। তার আগে দেখুন প্রশ্নটা কি বলছি। কোন ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? বুঝতেই পেরেছেন 180। একটি ত্রিভুজের 2টি কোণের সমষ্টি 160 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটির মান কত? তাহলে 2টি কোণের সমষ্টি যদি এই কোণটা আর এই কোণটার ধরে নিচ্ছে আমি এ বি সি, তাহলে বি কোণ আর সি কোণ এর সমষ্টি হচ্ছে 160 ডিগ্রি। তাহলে আমাদের এই এ কোণের মানটা কত হবে, তাই কিনা? তাহলে 3টা কোণের সমষ্টি সমান হচ্ছে আমার 180, এটা সহ। তাহলে এর মাঝখান থেকে যদি আমরা দুটোকে বাদ দেই 160 ডিগ্রি, তাহলে আমার এই কোণটির মান কত হবে? 20 ডিগ্রি। বেশ, তাহলে খুবই সহজ। এবার একটু লক্ষ্য করে দেখেন যে এর পরে বলছে একটি ত্রিভুজের 2টি কোণের অনুপাত হচ্ছে আমার কত? 3:5। তৃতীয় কোণটি 5 ডিগ্রি 52 ডিগ্রি হলে তাহলে ছোট কোণটির মান কত? কথাটা ক্লিয়ার? প্রশ্নটা একটু জটিল মনে হতে পারে, আসলে জটিল না, আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করছি। বলা হচ্ছে একটি ত্রিভুজের 2টি কোণের অনুপাত, একটা ত্রিভুজের 2টি কোণের অনুপাত ধরে নিলাম, এই 2টি কোণের অনুপাত হচ্ছে আমার 3:5। ঠিক আছে, একটা 3 আর একটা 5 অনুপাত বলছে, সরাসরি মানটা বলে নাই। এখন এদের ভিতর একটা তথ্য তারা দিয়ে দিয়েছে যে তৃতীয় যে কোণটা, এই কোণটার মান তারা বলেছে 52 ডিগ্রি যদি হয়, তাহলে এই দুটি কোণের মান কত, অথবা ছোট কোণটার মান কত? এটা হচ্ছে সবচেয়ে ছোট কোণ। এখন এটা ছোট কোণ বলতে মানে এই যে তৃতীয় কোণটা বলে দিয়েছে, তার মানে এদের মাঝে যে ছোটটা সেটার কথা বলছে। তাহলে আমাদের যেটি করতে হবে, এটা যদি অনুপাত হয়, অনুপাত থেকে পরিমাণে নিয়ে আসার নিয়ম হচ্ছে ওদের সাথে এক্স নেওয়া, একটা অজানা রাশি গুণ করা। তাহলে এটা, তাহলে কোণের মানটা পেয়ে গেলাম 3x, তাহলে এটার কোণের মান হচ্ছে 5x। এখন আমাদের কাছে এই দুটো কোণ আমরা পেয়ে গেলাম, যেহেতু আমরা একটা অজানা রাশি আমরা এখানে নিয়েছি, আবার একটা সরাসরি পরিমাণ তারা দিয়ে দিয়েছে। এখন এই 3টা কোণের যোগফল আমার হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয়, এখানে এই দুটো যোগফল হচ্ছে আমার 8x, আর 180 ডিগ্রি থেকে যদি আমি 52 ডিগ্রি বাদ দেই, তাই কিনা? তাহলে x সমান সমান এখানে কত হচ্ছে? এখানে 8 হচ্ছে, 6 হচ্ছে, তাহলে 2 হাতে 128। 128কে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে 8কে 8 থাকে 4, তাহলে 6 48। ক্লিয়ার? অর্থাৎ আমরা এখানে x এর মানটা পাচ্ছি কত? আমরা 16। এবার আমাদের সূত্রটা চেয়েছে, তাহলে সূত্রটা কত? সূত্রটা হচ্ছে আমাদের 3x। তাহলে 3x যদি হয়, আমরা যদি এই মানে এটির এখন মান বের করি, তাহলে কত হচ্ছে আমাদের? 48 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? আর দুটি যদি চাইতো, তাহলে আমরা এখানে আরেকটার মান বের করতাম, 5 হলো 80। বিশ্বাস না হয় আপনি এখানে 48 ডিগ্রি আর 52 ডিগ্রি আর হচ্ছে 80 ডিগ্রি, তিনটা যোগ করলে 180 হবে। ক্লিয়ার? 180 হবে। তাহলে এটি হচ্ছে আমাদের এই অঙ্কটি। এবার আমাদের বলা হচ্ছে 5 নম্বর, এটি আমরা করলাম। 6 নম্বরটা দেখুন, ত্রিভুজের এ কোণ সমান 60 ডিগ্রি, বি কোণ সমান 80 ডিগ্রি হলে সি কোণ সমান কত? এটা পাবেন, দুটো কোণ দেওয়া আছে, তাহলে 180 থেকে এই দুটো কোণের যোগফল বাদ দিলে সি কোণ চলে আসবে। 7 নম্বরটা, একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে 50 ডিগ্রি 68 ডিগ্রি, তৃতীয়টির সমান কত? এটি কিন্তু আপনারা পারবেন।
8 নম্বরটা, হ্যাঁ 8 নম্বর অঙ্কটা আপনারা একটু দেখতে পারেন। 8 নম্বর অঙ্কটা একটু ক্রিটিক্যাল, এটা প্রাইমারিতে আসছিল। দেখেন, এখানে বলা হচ্ছে একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের দ্বিগুণ হয়। একটা ত্রিভুজের, ধরেন এটা একটা ত্রিভুজ, রাইট? আমি বুঝছি যে একটা ত্রিভুজ যদি এক, মানে একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের দ্বিগুণ হয়, রাইট? এবং বলা হচ্ছে তৃতীয় গুণ, মানে এখানে মেইনলি বলা হচ্ছে একটি কোণ দ্বিতীয় কোণের কি হবে 3 গুণ। তাহলে একটি কোণ তারপর হচ্ছে আমার কি দ্বিতীয় কোণ, তারপর আমাদের বলা হচ্ছে তৃতীয় কোণ। তাহলে তৃতীয় কোণ, এখন আসুন শর্তটা নিয়ে আমরা চিন্তা করি যে এই একটা কোণ দ্বিতীয় কোণটার যদি দ্বিগুণ হয়, তাহলে দ্বিতীয় কোণটা তো আমার জানা নেই। তাহলে দ্বিতীয় কোণ অর্থাৎ এই কোণটা যদি এটা ধরে নিচ্ছে আমি দ্বিতীয় কোণ, তাহলে এই দ্বিতীয় কোণের যদি এটা দ্বিগুণ হয়, অর্থাৎ এখানে যে মানটা আছে এটা যদি বসে তাহলে দ্বিগুণ হবে, তাহলে এটা আমাকে ধরে নিতে হবে। তাহলে এটা হবে আমার কত 2x। এখন এটা যদি আমার x হয় তাহলে এই একটি কোণ হচ্ছে আমার 2x। এবার বলা হচ্ছে তৃতীয় কোণ, তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের সাথে 30 ডিগ্রি বড় হয়, তাহলে দ্বিতীয় কোণ আমাদের তো এই মাঝখানেরটা, তাহলে তৃতীয় কোণের ব্যাপারে বলা হচ্ছে এটার সাথে যদি আমার 30 ডিগ্রি বড় হয়, তবে কোণটি কত ডিগ্রি, ওই একটি কোণের কথা বলছি। কোণটি মানে কি, এই একটি কোণের কথা বলছি যে এই কোণটা কত ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, দাগটা আবারও বলছি যে একটি কোণ, ধরেন এটি এই একটি কোণ দ্বিতীয় কোণ অপেক্ষা দ্বিতীয় কোণের চাইতে কি দ্বিগুণ, এবং তৃতীয় কোণটা ওই কোণটির চাইতে 30 ডিগ্রি বড়, অর্থাৎ দ্বিতীয় কোণটার চাইতে। তাহলে কোণটি কত, অর্থাৎ ওই একটি কোণ যেটা আমরা বলেছিলাম ওটার মান কত সেটা বের করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এখানে চলুন আমরা আগে অঙ্কটা দেখি যে এখানে ফাইনালি কি বলা হচ্ছে। সরি, একটু ভুল করে ফেলছি, এখানে বলা হচ্ছে দ্বিতীয় গুণের 3 গুণ, 3 গুণ যদি হয় তাহলে তো এটি 3x হবে, তাই না? সরি, এটা 3x হবে। ঠিক আছে, চলুন আমরা এবার অঙ্কটা করি। তাহলে এই 3টা আমরা পেয়ে গেলাম, তাহলে 3টার যোগফল আমার কত হচ্ছে x + 30, এই 3টা, এটা একটা, এটা একটা, এটা একটা, 180। তাহলে এই কয়টা এক যোগ করলে কয়টা হচ্ছে, 5টা x হচ্ছে। তারপর 30 = 180, তাহলে 5x এখান থেকে 180 থেকে 30 চলে গেলে 150। সুতরাং x = হচ্ছে আমার কত 30। তাহলে বলা হচ্ছে এই প্রশ্নে বলা হচ্ছে একটি ত্রিভুজে একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের 30 ডিগ্রি বড় হয়, তবে কোণটি কত ডিগ্রি। তাহলে এখানে এটির উত্তর হবে কত, আমার এত, তাই কিনা? একটু খেয়াল করে দেখুন তো, এখানে যে অপশনে আমাদের বলা হচ্ছে ওকে, একটি ত্রিভুজের একটি কোণ যদি
দ্বিতীয় কোণের একটি কোণ যদি, ওহো বুঝতে পারছি, একটি কোণ যদি দ্বিতীয় কোণের যদি 3 গুণ হয়, তাই কিনা, তাহলে এখানে বলা হচ্ছে 3 গুণ, এবং তৃতীয় কোণ যদি, তৃতীয় যে কোণটা এটা যদি দ্বিতীয় কোণের আমার 30 ডিগ্রি হয়, তবে কোণটি কত ডিগ্রি? ক্লিয়ার? তাহলে আমাদের এখানে আসতেছে কত? 30 ডিগ্রি। এখন আপনারা একটু কমেন্টে জানান যে আপনারা বুঝতেছেন কিনা, প্লিজ একটু কমেন্টে জানান যে আপনারা বুঝতেছেন কিনা, একটু দেখেন। খেয়াল করে দেখেন যে এখানে ফাইনালি হচ্ছে যেটিকে আমরা ধরছি এটার মানটাই আসবে। কিন্তু আমি তো শর্ত অনুসারে একটা আসতেছে 3x আর একটা x, কথাটা ক্লিয়ার? এখন যেহেতু এই জায়গায় প্রনাউন যেটা ইউজ করা হয়েছে, এটা আপনারা একটা জিনিস জানেন, আমি এর আগেও বলেছি যে প্রনাউন যেটা ইউজ করা হয়, যেটাকে এক্স ধরা হয়, ওটাই মূলত শেষ পর্যন্ত বোঝায়। কিন্তু আমার যুক্তির যাতা করলে আমি অনেকটা থমকে গিয়েছিলাম। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে মূলত আপনি যাকে ধরবেন ওটার এখানে যেহেতু নির্দিষ্ট করে বলে নাই কোন কত নাম্বার ত্রিভুজটা, তাহলে আমরা একটু মানটা বসাই, তাহলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মান বসালে আসলে কি দাঁড়াচ্ছে দেখেন। তাহলে এটি যদি আমার 30 হয়, তাহলে এটি হচ্ছে আমার 90, আর এটি হচ্ছে আমার কত? 60। ক্লিয়ার? এটি হচ্ছে কত? 60। তাহলে এই তিনটার যোগফল হচ্ছে আমার কত? 180 ডিগ্রি। ক্লিয়ার? কিন্তু আমাদের তো উত্তর সরাসরি যেটা, এটা 90 ডিগ্রি হওয়া উচিত। আমি জানি না প্রশ্নে কোথাও ঝামেলা আছে কিনা, অথবা আমি কোথাও মিস্টেক করতেছি কিনা, কারণ বারবার মনে হচ্ছে, কারণ এখানে স্পষ্ট করে বলা আছে যে একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ হয়, তাহলে আমি দ্বিতীয় কোণটা ধরে নিলাম, কিন্তু একটি কোণ দ্বিতীয় কোণের 3 গুণ হলে সেটা তো 90 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে 90 কোনো অপশন নেই। ওকে, আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এটা ওই একটি কোণ, এটা 90 ডিগ্রি হওয়ার কথা, কারণ এটা দ্বিতীয় তৃতীয় উল্লেখ করা আছে, কিন্তু এটা কোনো উল্লেখ করা নেই। কথাটা বুঝতে পারছেন কিনা? তারপরেও আমি অঙ্কটা আবার নেক্সট টাইমে দেখব, যদি কোনো সংশোধনী থাকে তাহলে আমি আপনাদেরকে সেটা দিব, না হলে দেখা যাচ্ছে আপনারা বুঝে নেবেন। যদি সংশোধনী থাকে আমি সেটা দেব। প্লিজ বুঝতে পেরেছেন কিনা প্লিজ দেখুন। হ্যাঁ, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা। আমি আবারও বলছি যে আমাদের আসলে উত্তরটা 90 ডিগ্রি হওয়ার কথা। কথাটা ক্লিয়ার? ওকে, এবার আসলে আমরা একটু নেক্সটে আগাচ্ছি। এখানে দেখুন, ওকে, এবার তাহলে আমরা একটু নেক্সটে যাচ্ছি, পরের অঙ্কে যাচ্ছি। আমরা আর একটা অঙ্ক দেখে আজকের ক্লাসটি রেখে দেব। এই অঙ্কটা হচ্ছে 9 নম্বর অঙ্কটা, একটু দেখেন। 9 নম্বর অঙ্কে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে এখানে
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে বৃহত্তম কোণটির মান কত? এটা সেম যে x/3, x/3 এবং 4x/3 এই তিনটা যোগ করবেন, যোগ করার পর সমান সমান 180 ডিগ্রি। তারপর এখান থেকে x এর মান বের করবেন, তারপর বৃহত্তম কোণের যে মানটা চাচ্ছে সেটা আপনি দিয়ে দেবেন। বৃহত্তম কোণের মানটা হচ্ছে আমার এখানে 4টার মান বের করবেন, যেটা বৃহত্তম কোণের মান হবে সেটাই হবে আমাদের উত্তর। তো এই ক্ষেত্রে উত্তর হবে 120 ডিগ্রি। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই থাক মোটামুটিভাবে। আমরা আগামী ক্লাস থেকে আবার আলোচনা শুরু করব। আমাদের আসলে ত্রিভুজ নিয়ে অনেক আলোচনা রয়েছে। আজকে এ পর্যন্তই থাকলো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।